12,000 ফুট ওপরে মনেও হচ্ছে না রয়েছি। বাতালিক থেকে এবার বেরিয়ে পড়ব। টাটা বাই বাই বাতালিক। আবার কবে আসবো জানি না, তবে মনে হয় আসবো, কি জানি কেন মনে হচ্ছে। শুরু হোক আমার লাদাখ ভ্রমণের পঞ্চম পর্ব। আজ বলবো বাতালিক থেকে লে শহরে যাওয়ার গল্প। প্রাথমিকভাবে রাস্তাঘাট আগের পর্বের মতোই। দার্চিক পেরোচ্ছি, মানে 6 কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়েছি। এটিও একটি আর্য গ্রাম, কিন্তু রাস্তার পাশে কোনো গ্রাম নজরে পড়ল না। এদিকে সব দিক থেকেই দার্চিকের গুরুত্ব অনেক। এখান থেকেই আরিয়ান ভ্যালির শুরু। দ্রোকপা উপজাতিদের অন্তত 90টি পরিবার এখানে বসবাস করে। ভারতীয় সেনাবাহিনী তাদের অপারেশন সদ্ভাবনা প্রকল্পে দার্চিককে করেছে আদর্শ গ্রাম। সিন্ধু নদীকে একটা ছোট্ট ব্রিজ দিয়ে পার হয়ে আমরা পাহাড় বদল করলাম। সিন্ধু এবার ডান দিকে। এই দৃশ্য ইউনিক, আর কোথাও পাওয়া যাবে না, এমনকি লাদাখের অন্য পাহাড়েও পাওয়া যাবে না। আচ্ছা, এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে আপনাদের কি একঘেয়ে লাগছে? আমাদের কিন্তু লাগছে না। এই ন্যাড়া পাহাড়, নদী, চমৎকার রাস্তা আর মাঝে মাঝে সবুজের সমারোহ এক্সট্রা এনার্জি দিচ্ছে। এই রাস্তা বুঝতেই পারছেন বেশ নিরাপদ। এই জায়গাটা কিন্তু বেশ রোমাঞ্চকর। রাস্তাটুকু ছাড়া বাকি সব ভীষণ আদিম, ভরা রোদ্দুরেও রহস্যময়। নদী আর রাস্তা যে এঁকে বেঁকে কোথায় চলে গেছে তার হদিশ পাওয়া মুশকিল। প্রথমে গারকুনে, তারপরে দা গ্রামে প্রবেশের কথা। এবার ভারী মিষ্টি দৃশ্যের সামনে এসে পড়লাম। গ্রামের নাম গারকুনে। মাঝখানের পাহাড়টি অদ্ভুত, যেন মন্দিরের মতো লাগছে না? একটা সুন্দর ব্রিজও তৈরি হচ্ছে। সামনে গ্রামটায় একবার দাঁড়াবার খুব ইচ্ছে হচ্ছে। গাড়িতে করে যেতে যেতে স্টিল ছবি তোলার খুব অসুবিধে হচ্ছে, অথচ ফ্রেমের পর ফ্রেম হাতের বাইরে চলে যাচ্ছে। নদী সরু হয়ে আর পাথরে ধাক্কা খেয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। ছোট্ট ব্রিজ পেরিয়ে একেবারে পাড়ার মধ্যে গিয়ে দাঁড়ালাম। তেমন আকর্ষণীয় মনে হলো না, তাই আর সময় নষ্ট না করে রওনা হলাম। এই রাস্তা কিন্তু তত ভালো নয়। রাস্তা করা, তবে আগে থেকে নাকি ভালো হয়েছে শুনলাম সোনামজির কাছে। পাশে একটা সুন্দর ঝর্ণার মতো নদী বয়ে চলেছে। इस साइड में पहाड़ देखते ही जब कल से मतलब आप लोग जिस साइड में पहाड़ देखेगा उस समय फट खिड़की बंद करना। সোনামজি বলছে যেদিকে পাহাড় দেখবে সেদিকে জানলা সবসময় বন্ধ রাখবে, পাথর পড়ার ভয়। আসলে বারবার বলে বলে ও ক্লান্ত হয়ে পড়েছে। আমরাও সুযোগ বুঝে যখন তখন জানলা খুলে ফেলছি। এই রকম ভিতরে বাইরে লাফাতে লাফাতেই আমরা পৌঁছে গেলাম আর্যগ্রাম দাতে। এই হচ্ছে আঙুর লতা, এই হচ্ছে আঙুরের ফুল। আর আমরা দাঁড়িয়ে আছি এখন দা গ্রামে। 500 বছর আগে প্রতিষ্ঠিত এই দা গ্রাম। তখন কি আর এই চেহারা ছিল? ছোট ছোট ঝুপড়ির মতো ছিল। প্রাচীন আর্যদের বংশধর বলে এরা দাবি করে।
এখন কি সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে। ও আজকে সমস্ত গ্রামবাসীরা নিচে একটু দূরে পুজোতে গেছে, ফলে খুবই দুর্ভাগ্য যে আমরা কারোর সঙ্গেই হয়তো দেখা পাবো না। তবু আমরা গ্রামের মধ্যে একটু ঘুরি। লেহ জেলার দা আর হানু এবং কার্গিল জেলার গারকন আর দারচিক নিয়েই আর্যগ্রাম। ব্রোকপা উপজাতির মানুষেরা নিজেদের আর্য জাতির শেষ প্রতিনিধি বলে মনে করে। নিজেদের এরা বলেন মিনারো। এ ন্যাচারাল রক ফরমেশন অফ ফেমাস ডার্ট কিং। উৎসব অনুষ্ঠানে দারুণ ঝলমলে একেবারে মৌলিক পোশাক পরে এরা অংশগ্রহণ করে। যাতে রক্ত মিশে না যায় তাই এরা নিজেদের মধ্যেই বিয়ে করে। এই অঞ্চলটা বেশ নিচু, ফলে গরম ঠান্ডা দুটোই বেশ আরামদায়ক। আঙুর, আপেল, খুবানি, বার্লি, আখরোট দিব্যি ফলে এখানে। আগে থাকার জায়গা না থাকলেও এখন কিন্তু কিছু কিছু হোমস্টে রয়েছে বলে নজরে পড়ছে। ইতিহাস ঘাঁটলে জানা যায়, বা বলা ভালো, মনে করা হয় এরা আলেকজান্ডারের হারিয়ে যাওয়া সেনার বংশধর। আবার ডাক্তার ভাসিন, যিনি ব্রোকপাদের নিয়ে গবেষণা করেছেন, তার মতে এরা আর্যদের সাথেই সরাসরি স্টেপ অঞ্চল থেকে ভারতে এসেছিল। গল্পকথায় গালো, মেলো ও ধুলো নামে 3 ভাই সেই স্টেপ অঞ্চল থেকেই ভেড়া চড়াতে চড়াতে এই এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে চলে আসে। তাদেরই বংশধরেরা 3টি গোষ্ঠীতে বিভক্ত। এই হচ্ছে দা গ্রামের বর্তমান চেহারা। ওই যে ওপরটুকু প্রাচীন, এটা অনেকটাই প্রাচীন আছে, সেটাই সারিয়ে সুরিয়ে একটু শক্তপোক্ত করা হয়েছে, কারণ এখানকার আবহাওয়া তো তত ভালো নয়। ওপরে সিমেন্টের কাজও হয়েছে, নিচেই ঘরগুলিতে সম্ভবত পশুপালন করা হয়। আর এই চাষবাস, এই যে ঘর, কোটোর গেস্ট হাউস, অর্থাৎ এখানে থাকা যেতে পারে, কিন্তু কেউ না থাকার জন্য আমি কোনো বুকিং ডিটেল দিতে পারলাম না। এটা গ্রাম ছেড়ে সবাই চলে গেছে, কি মজা না? এটা হচ্ছে দা গ্রামের মনাস্ট্রি। পেছনেও একটা ঘর আছে, এখানে প্রার্থনা বা উপদেশ দেওয়া হয়। এখানেও একটা গেস্ট হাউস রয়েছে, এখানে টেলিফোন নম্বরটা দেওয়া রয়েছে, এখানে ফোন করে কথাবার্তা বলে নেওয়া যাবে। আমি যতক্ষণে শুটিংয়ে ব্যস্ত, মৌ আর সোনামজি গাছের ফল পাকুড় তোলায় ব্যস্ত। সোনামজি বলল, 2-1টা ফল নিলে এরা কিছুই বলে না, মজা পায়। আর্যগ্রাম দাতে দাঁড়িয়ে আছি। অত্যন্ত প্রাচীন সভ্যতা বলে এরা দাবি করে, এবং আর্যদের শেষতম প্রতিনিধি এরাই। দা, হানু, গারকন এই অঞ্চলেই এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এদেরকে দেখবার জন্যেই আজকে এই রাস্তাটা ধরেছি, কিন্তু কোনো একটা দুর্ভাগ্যবশত আমাদেরই যে তাদের একটা কোনো পুজো পার্বণের উপলক্ষে তারা সব নিচে চলে গেছে, ফলে কোনো রকম আদিবাসীর সঙ্গে আমাদের দেখা হচ্ছে না। যাই হোক, আমরা তো আবার নিচে যাব, দেখি হানু গ্রামে কাউকে পাই কি না। দা থেকে আমরা হানুর দিকে চলেছি। ফের যাত্রা শুরু। পথে রয়েছে আরও কিছু দ্রষ্টব্য, সুতরাং একটু জলদি চলার ব্যাপার তো রয়েছেই। এখানে একটা পুরো গ্রাম ছিল, নদীর স্রোত, বরফের চাপ এবং পাথরের টুকরো সমস্ত ভেঙে নিয়ে চলে গেছে। নতুন করে আবার গ্রাম তৈরি করতে হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম দা বিমা। একটা সমৃদ্ধ গ্রাম ছিল। সেই গ্রামটির ওপর থেকে পাথর পড়ে নদী সরে এসে পুরো গ্রামটিকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখনও পর্যন্ত কিছু কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই রাস্তাটা তখন ছিল না, রাস্তাটা কিন্তু ছিল নিচে। এই যে এখানে আরও স্ট্রাকচার রয়েছে, কিছু কিছু পুরনো স্ট্রাকচার রয়েছে, আর পেছন দিকে গ্রামটা আবার নতুন করে গড়া হচ্ছে। এই যে এখানে একটা স্ট্রাকচার রয়েছে, এই পাশে একটা স্ট্রাকচার রয়েছে,
মজার ব্যাপার দেখুন, এই দিকে যে জলটা সেটা কিন্তু পান্না সবুজ, আর ওই দিকের জলটা ঘোলাটে। মানুষ এমনই একটি প্রাণী, সমস্ত প্রতিকূলতাকে জয় করেই সে সামনের দিকে এগিয়ে যায়। এই সমস্ত দুর্ঘটনার থেকেই তারা শিক্ষা নিয়ে নতুন করে নিজেকে গড়ে তোলে। এই জায়গাটা যেন পমেটম মাখা মেম সাহেব, বড্ডই রোমান্টিক, সাজানো গোছানো, আর আমাদের গতি আরও গতিমান। দৃশ্য একটু বদলে গেল না? আমরা আবার ঊর্ধ্বগামী। বৃষ্টি ছিল, আপাতত বৃষ্টি নেই। পাথরের গায়ে, পাহাড়ের গায়ে নকশা, ছোট্ট ব্রিজ, নদী বয়ে চলেছে, আর আমরাও রাস্তা ধরে বয়ে চলেছি। আমরা সময়ের থেকে কিছুটা পিছিয়ে চলেছি, তাই কিছু কিছু জায়গা স্কিপ করতে হচ্ছে। যখন যেখানে দাঁড়াবো সেই অনুযায়ী আপনাদের দেখাবো। আগে থেকে আর কিছু বলছি না। পৌঁছলাম স্ক্রুবুচানে। পাহাড়ের গায়ে ঢেউয়ের নকশা, বাতাসের খেলাধুলার চিহ্ন। এবার বুঝলাম লের আওতায় পড়ে গেছি, যদিও শহর এখনো অনেক অনেক দূর। ছোট্ট একটা গ্রামের পথে চলেছি। বেশ মজবুত বাড়ি, ঘর দোর, ধর্মস্থান। সিন্ধুর একটা নালাকেও এখান দিয়ে বয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওটুকু পার হতেই আবার ভালো রাস্তা, পাহাড় দেখা দিল। নিচে তাকালেই পড়ন্ত বিকেলে সবুজে সবুজ। রাস্তায় কাজ হচ্ছে, তাই আরো কিছুটা নাচন কদন করে নিলাম। চলে এলো খালসি। এই যে খালসি যে চলে এসছি, এইখান থেকে দুটো রাস্তা মিশেছে না? না সোনম জি, यहाँ तो दोनों रास्ता मिल गया ना? আচ্ছা আচ্ছা। আমরা এখন খালসি এসে দাঁড়িয়েছি। এই যে এইদিকে রাস্তাটা আসছে লামাউরি হয়ে, যে রাস্তাটা এসছে, আমরা দাহানু মানে আর্যগ্রাম হয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা এখানে এসে মিশেছে। এখান থেকে আবার একই রাস্তা ধরে আমরা লেতে যাব। লে এখান থেকে 100 কিলোমিটার। এখন বাজে 2:45। এখন ওই গাড়ি রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। না, নামছি না। লম্বা জার্নি করে আমরা শেষখানে খালসে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, পাঞ্জাবি ধাবা। অর্ডার দিয়েছি এই টুকটাক, সেরকম পেট ভরা কিছু নয়, যে যার পছন্দ মতো অর্ডার দিয়েছে। আমি দিয়েছি তন্দুরি রুটি আর টক দই। এখন বাজে 3টে পুরো। 100 কিলোমিটার আরও যেতে হবে। মাঝখানে দুটো স্পট পড়বে, যখন আসবে দেখাবো। মাঝখানে আমরা গারকন ভিলেজে আর দাঁড়াতে পারিনি, টাইম ভীষণ শর্ট হয়ে যাচ্ছিল। আর হানুতে এমনিই দাঁড়াইনি, দাঁড়াতে তো কাউকে দেখতে পেলাম না। হানুর ভিলেজারও মনে হয় সেই পুজোতেই গেছে, ওরা তো সব একই সঙ্গে সব কাজ করে। এখন ফুল জয় রাইড, ফুল মস্তি। পাহাড় শান্ত, নদী শান্ত,
বোধহয় এরা বুঝেছে এদের আর ভয় দেখিয়ে লাভ নেই। এরা এসেছে ভয়ঙ্কর সৌন্দর্যের খোঁজে। পুরোটা চেটে পুটে নিয়ে তবেই এরা যাবে। খেল দেখো এবার। এতক্ষণ আয়োজন করে বলছিল যেও না যেও না, আর এখন অপরূপ করে সেজে বলছে এসো এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। পুরো ভোল বদল। প্রশস্ত রাস্তা, রঙিন পাহাড়, তাদের গায়ে নানান প্যাটার্ন। লে বলছে এখান থেকে আরো ৭৫ কিলোমিটার। মাঝে রয়েছে সঙ্গম, পাথর সাহিবের মতো স্পট। ওহ, জাস্ট অসাম অসাম। এটা পৃথিবীর কোনো পথ নয়, জাদুপথ, মায়াপথ। এটা কোনো পাহাড় নয়, প্রকৃতির ভাস্কর্য। মেঘের পটভূমি পুরো ব্যাপারটাকে একেবারে নাটকীয় করে তুলেছে। এইখানটা একটু দাঁড়াবো। 4:30 বাজে, তবুও দাঁড়ালাম। মজাদার ঘুরন চৌকির সওয়ার এখন আমরা। ঘুরেই চলেছি। আমরা এখন সঙ্গমে। 4:45, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। এই যে সামনে জাস্কর আর সিন্ধু নদীর মিলন হয়েছে এইখানে। 4:45, খুব তাড়াতাড়ি আমরা এখানে পৌঁছে গেছি। এই সামনেতেই ঘটছে দুটি নদীর মিলন। বাঁদিক থেকে আসছে সিন্ধু, আর এই সামনের দিক থেকে জাস্কর। যখন চাদর ট্রেক হয় এই নদী পুরো জমে যায়। সেই বরফের ওপর দিয়ে চলে ট্রেক। নিচে রয়েছে রেস্টুরেন্ট, অনেক গাড়িও দেখছি নেমেছে। তবে সঙ্গমের রূপ যদি দেখতে হয় ওপর থেকেই তা খোলে ভালো। প্রচণ্ড হাওয়া, কথা বলাই যাচ্ছে না প্রায়। সঙ্গমে এসেছি ম্যাগনেটিক হিলে, যেখানে গাড়ি অটোমেটিক্যালি না চালালেও যেদিকে উঁচু আছে সেই দিকে গড়িয়ে চলে যায়। নর্মালি নিচের দিকে গড়িয়ে যাওয়ার কথা। ব্যাপারটা তেমন আকর্ষণীয় লাগলো না, সত্যি বলে মনে হলো না। কিন্তু এখানকার সিনিক বিউটি অসাধারণ, দারুণ। আমি দাঁড়িয়ে আছি পাথর সাহিব গুরুদ্বারার সামনে। গল্পে কথিত আছে গুরু নানক এখানে এসেছিলেন
এবং তখন তাকে না তাড়াবার জন্য নানান রকমভাবে ভয় দেখানো হয়েছিল। একটি পাথর তার দিকে ছুঁড়ে মারা হয়েছিল, কিন্তু পাথরটি তার কাছে গিয়ে গুরু নানকেরই রূপ ধারণ করে। তার ফলে তার যে শত্রু পাথরটি দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, সে তখন অভিভূত হয়ে তার চরণে আশ্রয় লাভ করার জন্য প্রার্থনা শুরু করে। গুরুদ্বারায় ঢুকলাম। বাইরে চা জল ব্যবস্থা আছে। নিয়ম অনুসারে মাথা আচ্ছাদনও করতে হয়। সেই গুরুদের ছবি। এবার অন্দরে ঢুকি। না, আর থামাথামি নয়, সোজা লে শহরে। আর তো মাত্র 23 কিলোমিটার যেতে হবে। কত আর টাইম লাগবে? খুব জোর 40 মিনিট। তারপর আবার হোটেল খোঁজা, সে হয়ে যাবে একটা কিছু। উফ, একেই বলে গালা এন্ট্রি। বিশাল চওড়া রাস্তা, সেখানে মেঘের গা থেকে গড়িয়ে পড়ছে নরম কোণে দেখা আলো। আর আমরা স্বপ্নের শহরে। আজ এই পর্যন্ত থাক। পরের পর্বে আসবে আরো আরো আনন্দময়, আরো সুন্দর মুহূর্তের গল্প। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।